কিরণ গোয়েল নিরুদ্দেশ আর সমুদ্রের কিনারে একটা লাশ পাওয়া যায়। এই লাশটি কি কিরণেরই ছিল? এটা সুইসাইড ছিল নাকি খুন, নাকি কিরণের স্বামীর অতীত ক্রিমিনাল রেকর্ডের পিছনে দায়ী? আজ আমরা দেখব গতদিন শুরু হওয়া এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। কিরণের এক বান্ধবীর বিয়েতে তার এবং অশোকের দৃষ্টি বিনিময় হয়। তারপর কিরণ তার বান্ধবী জয়ার বাড়িতে অশোকের দেখা পায়। জয়ার স্বামী মুকেশ আর অশোক খুব ভালো বন্ধু। যখন দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় তখন জানা যায় যে জয়া তাদের দুজনের মিটিংয়ের ব্যবস্থা করেছিল, আর সেটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। অশোক কিরণের মা বাবাকে বলে যে সে অনাথ আর তার কোনো আত্মীয় নেই। কিরণের মা বাবা মনোহর আর কবিতা অশোককে পছন্দ করে, কিন্তু কিরণের অফিস কলিগ কিরণকে সতর্ক করে যে তার অশোককে খুব একটা সঠিক বলে মনে হয়নি। একটা ব্যাপার তো বেশ অবাকের যে অশোকের কাছে কোনো মোবাইল ফোন নেই। অশোক এটা বলে যে অফিসের কাজের পর সে ডিস্টার্ব হতে একেবারে পছন্দ করে না। বিয়ে হয় আর কয়েকদিনের মধ্যেই কিরণ মা হতে চলে। প্রেগনেন্সির ৪র্থ মাস চলাকালীন কিরণের জীবনের সবচেয়ে বড় ঝটকা লাগাচ্ছিল। অশোক আর কিরণের বাড়িতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ রেড করে আর তাদের ঘর থেকে বন্দুক পাওয়া যায়। অশোককে গ্রেফতার করা হয়। কিরণ ক্রাইম ব্রাঞ্চের কাছে বলে যে তার স্বামী নির্দোষ, কিন্তু কিরণ ভেঙে পড়ে যখন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা তাকে অশোকের আসল রূপের কথা জানায়। অশোক একজন হিস্ট্রি শুটার যে 14 বছর বয়সে অপরাধ জগতে পা রাখে, একের পর এক চুরি আর ডাকাতি করতে থাকে। কিরণের বান্ধবী তথা জয়ার স্বামী মুকেশ অশোকের পার্টনার ছিল, আর তারা দুজনে কয়েক বছর আগে জেলে মিলিত হয়। অশোক আর মুকেশ একটি জুয়েলারি শপ লুট করার জন্য এই বন্দুকটি কিনেছিল। কিরণ অশোকের সঙ্গে জেলে গিয়ে দেখা করে। অশোক তার কাছে অনেকবার ক্ষমা চায় আর তার কাছে প্রতিজ্ঞা করে যে সে অপরাধের রাস্তায় আর কখনো ফিরবে না। কিরণ শেষ পর্যন্ত মেনে নেয় আর তার জামিনের ব্যবস্থা করে। এরপর অশোক আর কিরণের ছেলে এই পৃথিবীতে আসে আর তার নাম রাখা হয় রাজ। অশোক আর্মস অ্যাক্ট অনুযায়ী 1 বছরের সাজা খাটে। সেই সময় কিরণ তার মা বাবার কাছে থাকে আর সেই সময় একটি চাকরিও করে। অফিস কলিগ বাদল আর শর্মিলা তাকে খুব সাপোর্ট দেয়। 1 বছর পর অশোক জেল থেকে বাড়ি ফেরে। সে কিরণের উপর একটু অসন্তুষ্ট, কারণ সাজা ঘোষণার পর কিরণ কখনো তার জামিন করায়নি আর শেষ মাসে তার সাথে দেখাও করতে যায়নি। এবার এই দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। অশোক আর কিরণের মধ্যে দূরত্ব বাড়তে থাকে আর একদিন কিরণ বাড়ি ছেড়ে তার মা বাবার কাছে ফিরে আসে নিজের সন্তানের সঙ্গে। অশোক আর কিরণের মধ্যে সম্পর্ক এবার ভাঙার পথে ছিল। তারপর হঠাৎ কিরণ একদিন নিখোঁজ হয়ে যায়। সে তার মা বাবাকে বলে যায় যে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে আর রাতে সে কল্যাণ যাবে, কিন্তু অশোক বলে যে সে তার বাড়িতেই আসেনি। অশোকও ততটাই চিন্তিত হয়ে পড়ে যতটা কিরণের মা বাবা। কিরণের জন্য মিসিং কমপ্লেন করা হয় আর তারপর আসে একটা ফোন কল। এবার তারপর না, আমাদের মেয়ে কিরণ নয়। না, এই আমাদের মেয়ে কিরণ না, আমাদের মেয়ে না। কিরণের ফটোগ্রাফস আমরা সবকটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি, আর এই হলো তার কল রেকর্ডস। আপনারা কিরণের ব্যাপারে কোনো খবর পেয়েছেন? ওর ফোন রেকর্ডস? সান্টা ক্রুজে থাকার সময় ওর ফোনে শেষ কল আসে। পারেল থেকে কলটা এসেছিল, ওখান থেকে ও পারেলে যায়, তারপর কল্যাণ। আর ওর মোবাইলের লাস্ট লোকেশন হচ্ছে ইগতপুরি। কল্যাণ ইগতপুরি? হ্যাঁ, ইগতপুরি। মিস্টার অ্যান্ড মিসেস শর্মা ও কোন বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিল? মা, আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওর সাথে কল্যাণে যাব আর রাতে ওর বাড়ি থেকে যাব। কাল সকালে ফিরবো। হ্যাঁ, কিন্তু মা, কার সঙ্গে দেখা করতে যাচ্ছিস? আছে একজন, মা, আসছি। ও তো আমাকে কোনো বন্ধুর নাম বলেনি। ওর যদি ইগতপুরি যাওয়ার থাকতো তবে আমাকে বলে যেত। ওর 2 বছরের ছেলে রাজ, ও তো বাড়িতেই ছিল। এইভাবে না বলে ও কখনো কোথাও যেতে পারে না। কল্যাণে ওর স্বামী থাকে। অশোক বলল ও ওখানে আসেইনি। ওর কল রেকর্ডস বলছে ও কল্যাণে ছিল। এবারে ও অশোকের বাড়ি ছিল না অন্য কোথাও, সেটা তো আমরা খুব তাড়াতাড়ি জেনে যাব। 3 দিন হয়ে গেল স্যার, কিরণ গায়েব। যদি ওকে কেউ জোর করে নিয়ে যায় তাহলে ওকে খোঁজা হয়তো সোজা হবে, আর যদি ও নিজের ইচ্ছে যায় তাহলে তৈরি থাকুন, সময় লাগতে পারে। প্রথম কথা হলো এই অশোক ফোন কেন রাখে না? কিন্তু কিরণ আমাকে পরিষ্কার বলেছিল যে ও কল্যাণে যাচ্ছে। কিন্তু অশোক যে বলল ও ওখানে যায়নি।
আর পুলিশ বলছে ও ওখানে অন্য বন্ধুর বাড়িতেও যেতে পারে। আমি অশোকের সঙ্গে আবার দেখা করব। ও নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। আঙ্কেল আপনি? মুকেশ আছে বাড়িতে? আমি জানি না অশোক কোথায়। আসলে জেল থেকে ছাড়া পাওয়ার পর ওর সঙ্গে আমার দেখাই হয়নি। মুকেশ 3 দিন আগে কিরণ এই বলে বাড়ি থেকে বেরিয়েছে যে কল্যাণ যাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে অশোকের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আর অশোক বলছে ও এখানে আসেইনি। আমি কি করে জানবো? আমি তো এটাও জানতাম না যে ও এখানে আসবে। তাহলে কোথায় গেছে ও? না বলে কোথায় যেতে পারে? সরি আঙ্কেল, কিরণের সাথে আমার অনেকদিন কোনো কন্ট্যাক্ট হয়নি। বাদল, তোমার কোনো অফিস কলিগ আছে যার বাড়ি কল্যাণে? না আঙ্কেল, আমি তো তা জানি না। তবে কিরণের বন্ধুত্ব আমার আর শর্মিলার সাথেই বেশি ছিল। তাহলে ও গেল কোথায়? আঙ্কেল, কিছু খবর পেলে সবার আগে আমি আপনাকেই জানাবো। কল্যাণে তো অশোক থাকে, হয়তো ওর সাথে দেখা করারই প্ল্যান ছিল। আর বলে দিয়েছে কোনো বন্ধু? আমার এই অশোককে প্রথম থেকেই ভুল মনে হয়েছে। কারো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এত সহজে যায় নাকি? যা সেটা ছাড়, কিন্তু ও সান্তা ক্রুজ কেন গেছে? কার সাথে দেখা করতে? ওখানে কে বন্ধু ওর? আজ পর্যন্ত আমায় তো এরকম কোনো বন্ধুর ব্যাপারেও বলেনি। আরে কেউ হয়তো ছিল শর্মিলা। এখন সবার ব্যাপারে সবকিছু জানা তো সম্ভব নয়, তাই না? অনেকদিন পার হয়ে যায় কিন্তু কিরণের কোনো খবর আসে না, না পুলিশের কাছ থেকে না বন্ধুদের কাছ থেকে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। কিরণের মা বাবা কবিতা আর মনোহর শর্মার কাছে এক একটা দিন কাটানো মুশকিল হয়ে পড়ে। আর কিরণের স্বামী অশোক কারো কন্ট্যাক্টে ছিল না। আর তারপর হঠাৎ একদিন কিরণের বাবা মনোহরের কাছে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে কিরণের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। হ্যালো, মনোহর শর্মা, হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আপনার মেয়ে কিরণ গোয়েল মিসিং রয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আমি পিএসআই কুনাল সাবন্ত, ক্রাইম ব্রাঞ্চ থেকে। ও আচ্ছা, আপনি কিরণের ব্যাপারে কিছু খবর পেয়েছেন? আগে না, কিন্তু তার স্বামী অশোক আমাদের কাস্টাডিতে রয়েছে। কি? যতদূর আমার মনে আছে তোমার এক স্ত্রী ছিল কিরণ। ও ওই সময় প্রেগনেন্ট ছিল না? এখন তো বাচ্চা 2 বছর হয়ে গেছে মনে হয়। কি নাম রেখেছো? রাজ। আর তোমার স্ত্রী সে কোথায়? 1 মাস হলো তুমি ভেতরে আছো, দেখা করতেও আসে না, খোঁজ খবরও নেয় না। যদিও তোমাকে ছেড়ে দিয়ে থাকে তাহলে আমি একটু আশ্চর্য হব না। ম্যাডাম, উনি খোঁজ। ওর বাবা আমাকে বলতে এসেছিল যে ওর খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি ওকেই খুঁজতে বেরোচ্ছিলাম আর আপনারা আমাকে ধরে নিলেন। তোমার স্ত্রী কিরণ ও মিসিং? আগে ম্যাডাম, মিসিং আছে। 1 মাস ধরে মিসিং? আগে ম্যাডাম, কিরণের বাবা 1 মাস আগে মার্ডের এমডি চক পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন করেছিল, কিন্তু পুলিশ এখনো কোনো ব্রেক থ্রু পায়নি। সাওয়ান, এক কাজ করো, কিরণের বাবা মাকে ডাকো আর এই কেসের পেপারস এমডি চক পুলিশের কাছ থেকে চেয়ে পাঠাও। ইয়েস ম্যাডাম। মনোহরবাবু, কবিতা দেবী, আমরা 1 মাস আগে অশোককে গ্রেপ্তার করেছি। আচ্ছা, আবার কি করলো? আপনারা তো জানেনই, আগেরবার যখন ওকে আমরা গ্রেপ্তার করেছিলাম ও বন্দুক কিনেছিল। আগে হ্যাঁ। ওকে আবার বন্দুকের সাথে পাওয়া গেছে। এইবার তোমার প্ল্যান কি ছিল অশোক? দুঃখ হয় তোমার স্ত্রীর জন্য যে 3 বছর আগে তোমার নাটকের পর্দা ফাঁস হওয়া সত্ত্বেও তোমাকে আরেকটা সুযোগ দিয়েছিল। তুমি হয়তো শুধরানোর চেষ্টা করেছিলে, কিন্তু এইভাবে শুধরেছো তুমি। অশোক আবার কোনো জুয়েলারির দোকান লুট করার প্ল্যান করছিল, কিন্তু এইবার ওর পার্টনার মুকেশ সাথে ছিল না। আপনি কিরণের ব্যাপারে কি জানতে পেরেছেন ম্যাডাম? যখন 1 মাস আগে আমরা ওকে গ্রেপ্তার করতে যাই, তখন ওখানে ও স্ত্রী কিরণ মানে আপনাদের মেয়ে ছিল না। তার 1 মাস পরেও অশোকের সাথে দেখা করতে এলো না, না সে ফোন করেছে। আমার মনে হয়েছিল কিরণ অশোককে ছেড়ে দিয়েছে। তারপর আমি অশোককে প্রশ্ন করলাম, ওর কাছ থেকে জানতে পারলাম যে কিরণ মিসিং। ম্যাডাম, কিরণ আমাদের এটা বলে গিয়েছিল যে কল্যাণে ওর কোনো বন্ধুর বাড়িতে রাত্রে থাকবে। কিন্তু কল্যাণে তো অশোকের বাড়ি। ওই বাড়ি থেকে কিরণ রাজকে নিয়ে বেরিয়ে এসেছিল। যখন তুমি জেলে ছিলে না অশোক,
তখনই আমি বুঝতে পেরেছিলাম আমাদের ফিউচার বলে আর কিচ্ছু নেই। তাও ভেবেছিলাম যে একটা সুযোগ তো তোমায় দেওয়া উচিত, যদি তুমি শুধরে যাও। কিন্তু না, আমি ভুল ছিলাম, বাকিরা ঠিক ছিল। না না কিরণ, আমি ভুল করে ফেলেছি। আমার তোমার গায়ে হাত তোলা উচিত হয়নি কিরণ, কিন্তু আমি পাল্টে গেছি, কিন্তু তুমি সেটা দেখতে পাচ্ছ না। বদলে তো তুমি গেছোই, সেটা দেখতেও পাওয়া যাচ্ছে। কিন্তু যেটা দেখা যায় সেটাই কি সবসময় সত্যি হয় অশোক? বিয়ের আগে তোমায় একরকম লাগতো, কিন্তু আসলে তুমি অন্য কিছু। তোমার আসলটা কি আসলে তুমি নিজেই জানো না অশোক। আর আমি তো তোমার মিথ্যেটাও ঠিক করে জানি না। কিন্তু এত মিথ্যের মধ্যেও আমাদের দুজনের ভালোবাসাটা সত্যি ছিল অশোক। এখন আমাদের মধ্যে কিচ্ছু নেই। না কিরণ, আছে, শুধু তোমার আর আমার মাঝখানে নেই। কিন্তু তোমার আর আমার মাঝখানে কেউ আসছে, অন্য কেউ, তৃতীয় ব্যক্তি, যাকে দেখতে দেখতে তোমার আমাকে ভালো লাগে না, ওর মতন মনে হয় না। সেজন্যই তুমি আমাকে বারবার অপমান করো, তাই না? কেউ বেশ অশোক, তুমি সমস্ত সীমা পার করে দিয়েছো, আর আমরা একসঙ্গে থাকবো না। মানে তুমি ওর সঙ্গে থাকবে? কতদিন চলছে এসব আমাকে লুকিয়ে? তোমার না সত্যি অশোক একটু অন্তত লজ্জা করা উচিত। কিন্তু লজ্জা তো আমার করছে যে আমি তোমার মতন মানুষকে শোধরাবার সুযোগ দিয়েছি। আজ থেকে আমার আর আমার ছেলে রাজের জীবনে কোনো রকম দখলদারি করার চেষ্টা করবে না, বুঝেছো তুমি? বাবা, আমার মনে হয় না আমার আর অশোকের মধ্যে এখন আর কিছু আছে বা ভবিষ্যতে হতে পারে। মা, যদি এরকমই লেখা থাকে তো এরকমই হতে দে। হয়তো আমিই ভুল ছিলাম, আমিই তোকে বলেছিলাম যে ওকে আরো একটা সুযোগ দে। ভবিষ্যতের কথা ভাব মা, রাজের কথা একটু ভাব, তুই নিজের কথাটাও একটু ভাব। দুঃস্বপ্নের কথা ভেবে কার লাভ হয়েছে বল? তারপর থেকে কিরণ আর রাজ আমাদের সঙ্গেই থাকতে শুরু করে। আর অশোক? কিরণ অশোকের সঙ্গে দেখা করতে যেত মাঝে মাঝে, কিন্তু ওর সঙ্গে থাকার জন্য কখনোই যায়নি। আর 1 মাস আগেও গায়েব হয়ে গেল। প্রথমে ও সান্টা ক্রুজে কারোর সাথে দেখা করে, তারপর পারেল থেকে একটা ফোন আসে, ও পারেল যায়, তারপর কল্যাণে সারা রাত কাটায়, তারপর সকাল সকাল ইগতপুরীতে রওনা হয়। লাস্ট লোকেশন ইগতপুরী। ম্যাডাম, আমি কিছুতেই বুঝতে পারছি না ও এত দূর ইগতপুরীতে পৌঁছলো কি করে। ওর ফোন রেকর্ডস অনুযায়ী ওর লাস্ট লোকেশন ইগতপুরী। তার মানে এটা নয় যে কিরণও ইগতপুরী গিয়েছিল। কিন্তু ওর ফোন নিয়ে ইগতপুরীতে কেউ কেন যাবে? আপনি আগে আমাকে একটা কথা বলুন, এটা কি হতে পারে যে কিরণ কল্যাণে তার স্বামীর বাড়িতে থেকেছে সারা রাত? ও তোর স্বামী, মাঝে মধ্যেই ওরা দেখা করতো। আর সান্টা ক্রুজে যে বন্ধুর সাথে দেখা করেছিল সে কে? সে ব্যাপারে তো ও কখনো আমাদের কিছু বলেনি। যতটুকু আমার মনে আছে, আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী কিরণের খুব কম বন্ধু ছিল অফিসে। হ্যাঁ, বাদল আর শর্মিলা। মার্ডের এমডি চক পুলিশ স্টেশন টিম বাদল আর শর্মিলা দুজনের সঙ্গেই কথা বলেছিল। ওরা জানে না কিরণ কার সঙ্গে দেখা করেছিল, ওরা এও জানে না কিরণ কেন গায়েব হলো। হ্যাঁ, যদিও আমার কাছে ফিরে আসতো, আমিও তো সেটাই চেয়েছিলাম। বাড়ি ছেড়ে ও গেছে, কিন্তু আমি মানছি যে দোষটা আমারই ছিল। ওকে খুঁজুন ম্যাডাম, আমি এখনো কিরণকে খুব ভালোবাসি। তোমার কথা অনুযায়ী ও সেদিন তোমার সাথে দেখা করেনি। না ম্যাডাম, কিন্তু ও তো সারা রাত কল্যাণে ছিল। কিন্তু আমার সঙ্গে ছিল না। তুমি সন্দেহ করো যে ওর কারোর সাথে অ্যাফেয়ার চলছে? আর কারোর সঙ্গে নয়, ওর অফিসে যে ওই বাদল আছে না, ওর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, বাদল, যেই সময় কিরণ সান্টা ক্রুজে ছিল সেই সময় তুমিও সান্টা ক্রুজে ছিলে। এমডি চক পুলিশ স্টেশনের অফিসার্সদের তুমি মিথ্যে কথা বলে ভুল বুঝিয়েছ। কিন্তু আমার কাছে তোমার উপর ভরসা করার কোনো কারণ নেই। যে বন্ধুর সাথেও দেখা করতে সান্টা ক্রুজ গিয়েছিল সেটা তুমি ছিলে। হ্যাঁ, কিন্তু আমি বুঝতেই পারছি না বাদল, আমি এখন কি করব? যদি তোমাকে অন্য কিছু বলতে পারতাম, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলবো। এতদিন শুধু ভুল পদক্ষেপই নিয়েছো, এবার সঠিক রাস্তাটা বাছো। আর সঠিক রাস্তায় ভুল লোকেদের সাথে তুমি চলতে পারবে না। হ্যাঁ ম্যাম,
আমি সেই বন্ধু ছিলাম যার সাথে কিরণ সেন্টা ক্রুজে দেখা করেছিল। ও আমার সাথে অফিসের বাইরে কথা বলতে চেয়েছিল। কি কথা বলতে চেয়েছিল? অশোক ওর সাথে বারবার দেখা করার জন্য চাপ দিচ্ছিল, তাই ও কি করবে বুঝতে পারছিল না। একবার ওর মনে হচ্ছিল ও ওকে এখনো ভালোবাসে, আবার ভাবছিল না ও ভুল লোক। একবার ভেবেছিল ডিভোর্স নেওয়া উচিত। কার মনে হচ্ছে ডিভোর্স নেওয়া উচিত? তোমার, যেটা ও চাইতো না। ম্যাম, আমি শুধু ওকে প্র্যাকটিক্যাল হতে বলছিলাম। দেখো কিরণ, তুমি এখনো ইয়ং, পুরো জীবনটা পড়ে আছে তোমার, তুমি আবারও শুরু করতে পারো। আরে ওকে ছেড়ে দিচ্ছ না কেন তুমি? লিভ হিম, তুমি সহজেই ডিভোর্স পেয়ে যাবে। কিরণ, এতদিন মনের কথা শুনে এসে আজ তোমার এই অবস্থা। এখন ঠান্ডা মাথায় ভাবো, তুমি বিপদ সংকেতগুলোকে বোঝার চেষ্টা করো। হ্যালো, হ্যাঁ বলো। ঠিক আছে। ওর একজন ভালো বন্ধু হিসেবে আমি ওর ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, ওকে বোঝাচ্ছিলাম ও যেন ইমোশনাল হয়ে পড়ে আবার কোনো ফাঁদে না পা দেয়। আরও তোমার কথা শুনলো না, আর সেটা তোমার পছন্দ হলো না, কারণ তুমি চাইতে ও অশোককে ছেড়ে তোমার হাত ধরুক। এটা আপনি কি বলছেন ম্যাডাম? ম্যাম, আমি কিরণ আর শর্মিলা অনেক দিন ধরে একসাথে কাজ করি, সবকিছু শেয়ার করি। আমরা তিনজন খুব ভালো বন্ধু, আর শুধুই বন্ধু। আমার আশীর্বাদ হয়ে গেছে। সামনের মাসে আমার বিয়ে। আমার আর কিরণের মাঝে এরকম কিছুই নেই। তোমার সাথে দেখা করার পরও কোথায় গিয়েছিল? আমি জানি না ম্যাম। আমাদের কথা বলার শেষে ওর একটা ফোন আসে, তারপরে ও চলে যায়। ম্যাডাম, আমি খোঁজ নিয়ে দেখেছি, বাদলের আশীর্বাদ হয়ে গেছে সামনের মাসে বিয়ে। এর মানে বাদলের অ্যাঙ্গেলটা আমরা রুল আউট করতে পারি, যে হিংসে আর রাগেও কিরণের কোনো ক্ষতি করতে পারে। আগে হ্যাঁ ম্যাডাম, এরা তিনজন শুধুমাত্র বন্ধু, আর কিছু না। কিরণ, শর্মিলা আর বাদল। কিরণ 1 মাস ধরে মিসিং। 1 মাসটা কিন্তু অনেক লম্বা। আর এই ইগতপুরের অ্যাঙ্গেলটা ম্যাডাম, প্রথমত কিরণ সারা রাত কল্যাণে কোথায় ছিল, আর পরের দিনকে ইগতপুরি। ওর পরেল থেকে কল এসেছিল না? কে করেছিল? পিসিও থেকে করা হয়েছিল, ট্র্যাক করা যায়নি। মার্ডের এমডি চক পুলিশ স্টেশন থেকে ইগতপুরি পুলিশ স্টেশনে ওই এরিয়া স্ক্যান করতে বলেছে। ইগতপুরি পুলিশ ওই এরিয়া স্ক্যান করছে। আর অশোক বলতে চাইছে যে কিরণ ওর বাড়ি কল্যাণে কখনো যায়নি। মিথ্যে কথা বলছে ম্যাডাম। সেলফোন নেই, সেলফোন ব্যবহারই করে না। একটা হিস্ট্রি সিটার যখন সেলফোন ব্যবহার করে না, মানে গন্ডগোল আছে। ও সেলফোন রাখে না, কারণ ও ভালো করে জানে সেলফোন না থাকলে আমাদের ওকে ট্রেস করতে একটু মুশকিল হবে। অশোক মিথ্যের ভিতের উপর দাঁড়িয়ে কিরণের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর তার ভেঙে পড়া সময়ের অপেক্ষা। এখন পুলিশের সন্দেহ হচ্ছিল যে অশোক আবারও মিথ্যে কথা বলছে, যে কিরণের সঙ্গে সেদিন দেখাই করেনি যেদিন সে গায়েব হয়েছে। কিন্তু অশোকের মিথ্যে আর পুলিশের ইনভেস্টিগেশন এখন একই দিকে ইশারা করছিল, যে অশোক সেই দিন নিশ্চয়ই কিরণের সঙ্গে দেখা করেছে, আর সে জানে যে কিরণ এখন কোথায় আছে। তুমি জানো অশোক আমার প্ল্যান কি? আমি তোমার কিমা বানাবো, তারপর তুমি সত্যি বলবে। আমি এত সময় নষ্ট করতে চাই না। কি হয়েছে ম্যাডাম, আপনি এভাবে কেন বলছেন? ওই দিন তুমি কিরণের সাথে দেখা করেছিলে, তুমি ওকে পারেল থেকে ফোন করেছিলে, পিসিও থেকে। তারপর পারেলে তোমাদের দেখা হয়, একসাথে তোমরা কল্যাণে যাও তোমার বাড়ি, আর রাতেও তোমরা একসাথে ছিলে। তুমি ওকে নিশ্চিত করিয়েছিলে যে তোমাদের মধ্যে সব ঠিক আছে। আরও একবার তুমি ওর বিশ্বাসের সাথে খেললে। তারপর শিরিডির নাম করে ওকে ইগতপুরি নিয়ে গেলে। ও আবার তোমার চালকে ভালোবাসা ভেবেছিল, কিন্তু তুমি ওকে খুনাক করেও বুঝতে দাওনি যে তোমার আসল উদ্দেশ্যটা কি। এটা সত্যি নয় ম্যাডাম। তুমি ফোন ব্যবহার করো না, কারণ তোমার মনে হয় যে ফোন ব্যবহার করলে তুমি ধরা পড়বে। ফোন ছাড়াও তুমি অনেকবার ধরা পড়েছ, আর এইবারও তোমার অপরাধ ধরে ফেলেছি। আগে না ম্যাডাম, সেদিন ওর সঙ্গে আমার দেখাই হয়নি। বিশ্বাস করুন, আমি ওকে মার্ডার করিনি। মার্ডার? মার্ডারের কথা কে বলল? কিন্তু এবার আমি বলছি, মার্ডার হয়েছে কিরণের, যেটা তুমি করেছো। বলবো কি করে? তুমি ওকে নিজের সাথে ইগতপুরিতে নিয়ে গেছো, আর ওকে খাদে ফেলে দিয়েছো। তুমি কিরণকে ঘুমন্ত অবস্থায় মেরেছো। খুন হয়েছে 1 মাসের ওপরে হয়ে গেছে। আমরা ইগতপুরীর জঙ্গল থেকে কঙ্কাল পেয়েছি, খাদের নিচে, যেখানে তুমি ওকে ফেলে দিয়েছিলে। এই যে এই টুকরোগুলো কিরণের কাপড়ের। কঙ্কালটা ডিএনএ টেস্টে পাঠানো হয়েছে।
আর আমার পুরো বিশ্বাস যে ওটা কিরণেরই হবে, কারণ যে লোকটা আমাদের ওখানে নিয়ে গিয়েছিল সে জানতো যে কিরণকে কোথায় মারা হয়েছে। তোমরা ওকে কোথায় ফেলেছিলে, তোমাদের প্ল্যান কি ছিল, আমরা সবকিছু জানতে পেরেছি মিস্টার অশোক গোয়েল। অশোকের কাছে সেলফোন নেই। এরম কি হতে পারে যে কিরণকে নিয়ে ও ইগতপুরীতে গিয়েছিল আর ওখানে ওর সাথে কিছু করেছিল? শোনো, একটা লোক আছে যে আমাদের বলতে পারে অশোক কিছু করেছে কিনা। মুকেশ আটলে বাড়ি আছে? হ্যাঁ, কি হয়েছে স্যার? এটা কোনো কোইন্সিডেন্স নয় মুকেশ। কিরণের ফোনের শেষ লোকেশন আর তোর ফোনের লোকেশন দুটো একই দিন একই সময় ইগতপুরি ছিল। স্যার আমি সত্যি বলছি, মায়ের দিব্যি, আমি কিচ্ছু জানি না স্যার। তুই সবকিছু জানিস মুকেশ। দেখ, মারটা কিন্তু কম খাবি না। যে পা নিয়ে তুই ইগতপুরীর পাহাড়ে উঠেছিলিস সেই পাটাই কিন্তু থাকবে না। বেশি টাইম ওয়েস্ট করিস না। তাই তাড়াতাড়ি বল, তুই আর অশোক কিরণের সাথে কি করেছিস বল। 10 সেকেন্ডের মধ্যে তোমার পার্টনার, প্রিয় বন্ধু, ভাই মুকেশ তোতা পাখির মতো সব বলে দিল। ভালোবাসতাম আমি ওকে, ভীষণ ভালোবাসতাম। তোমার ভালোবাসাই একটা নাটক অশোক। তাই যা হওয়ার ছিল সেটা নাটকই হওয়ার ছিল। মাথা খারাপ করে দিয়েছিল আমার, হতাশ করে দিয়েছিল আমাকে। ও আর ফিরে আসতেই চায় না, ডিভোর্স চাইছে। তুই ওর জন্য অত কিছু করলি, লাইন ছাড়লি, আর এখনো ও তোকে ক্ষমা করিনি? আরে না রে ভাই, ও তো আমাকে ক্ষমা করে দিয়েছিল, সব ঠিকঠাক হচ্ছিল, কিন্তু ওই ধান্দাবাজটা মাঝখানে চলে এলো। আরে ওর ওই অফিসের বন্ধু, কি নাম বেশ? বাদল। হ্যাঁ, সব সময় পিনিক মারতে থাকে, ফুসমন্তর দিয়ে যায় কিরণকে। এই বাদলটাকে রাস্তা থেকে সরাতে হবে, শিক্ষা দিতে হবে সালাকে। আমার জীবনে দখলদারি করবে, আমার বউকে পটাবে, সালাকে কেটেই ফেলবো। তুই যদি বাদলকে কাটিস তাহলে কিরণ সারা জীবনের জন্য কেটে পড়বে। সেটা কি করে? কারণ ও জানে তুই ওকে সন্দেহ করিস। তুই হয়তো ওকে বারবার বলেছিস যে ওর আর বাদলের অ্যাফেয়ার চলছে। ও এটা জেনেই যাবে যে কাজটা তুই করেছিস, আর তারপর তোর গল্প শেষ। তাহলে কি খোলকরতাল নিয়ে কীর্তন করব? আমার বউকে পরপুরুষের হাতে ছেড়ে দেব? দেখ ভাই, একটা বাদল গেলে কিরণের জীবনে আর একটা বাদল চলে আসবে। গন্ডগোলটা তোর সংসারে, আর সংসার ও ছাড়ছে, বাচ্চাটাকে আলাদা ও করছে, মন ও ভাঙছে, আসলে ও ফিরতেই চায় না। আমি ওকে ঘর থেকে বেরোতেই দেব না। সংসারটা তোর ভাই, আর ও ফিরবে বাড়িতে, আর তোরা দুজনে থাকবি 4টে দেওয়ালের ভেতরে, কিন্তু ওটা সংসার নয়। সালা ভাবতে ভাবতে মাথা খারাপ হয়েছে যে ও আমাকে ভালোই বাসে না। এমন যন্ত্রণার একটাই ওষুধ আছে, হয় তুই নিজে মরে যা, নাহলে ওকে মেরে দে। এই যন্ত্রণা কিন্তু আর কোনো কিছুতেই কমবে না, আমি লিখে দিচ্ছি তোকে। এই জীবনে তো আমি ওকে ডিভোর্স দেবই না, তবে ও যদি আমায় ছাড়তে চায় তাহলে এই জীবনটাই ছাড়তে হবে ওকে। হ্যাঁ ম্যাডাম, আমি প্যারেল থেকে ওকে ফোন করেছিলাম। হ্যালো। আর হ্যাঁ, সেই রাতেও আমার সঙ্গেই ছিল আমাদের বাড়িতে, যেটা কেউ ভাঙতে চাইছিল। ফিরে এসো না, দেখো আমাদের মধ্যে এখনো ভালোবাসা আছে। না, নেই। মনে করো সেই দিনগুলো যখন আমরা দেখা করতাম, যখন তুমি আমাকে মনে করলেই আমি সামনে চলে আসতাম। মনে করো কিরণ, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে এই জীবনটাই আমাকে ছেড়ে চলে যাবে কিরণ। আমি মরতে চাই না কিরণ, আমি বাঁচতে চাই কিরণ, আমি মরতে চাই না কিরণ, আমি বাঁচতে চাই। আর আমার কাছে বাঁচা মানে তোমাকে সঙ্গে নিয়ে বাঁচা। তোমাকে ছাড়া রোজ মরছি আমি। আমায় বাঁচাও কিরণ, ফিরে এসো। আমি বুঝতে পেরেছিলাম যে ও সেন্টিমেন্টাল হয়ে গেছিল। সেই রাতে আমি আবার নাটক করে ওকে বোঝালাম যে আমরা আবার নতুন করে শুরু করব।
আমার নাটক কাজ করে। ও আমার সঙ্গে শিরডি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ওকে এটা বোঝাই যে দর্শন করার পর আমরা নতুন জীবন শুরু করব। ও আমার সঙ্গে যাচ্ছিল ঠিকই, কিন্তু ওর চোখ, মুখ, শ্বাস প্রশ্বাস আর নজর শুধু একটাই কথা বলছিল, যে ও আমার সঙ্গে কোনো রকমভাবেই নেই। ও শুধুই রয়েছে, কিন্তু সত্যি সত্যি মন থেকে কখনোই নেই। আমি এটা করতে চাইনি। কিন্তু তুমি করেছো। এমন একজনকে মেরেছো যে কিনা তোমার সন্তানের মা, যে তোমাকে একটা না অনেকগুলো সুযোগ দিয়েছিল শোধরাবার। যে মেয়েটা তোমাকে সত্যিকারের ভালোবেসেছিল, সেই মেয়েটাকে খুন করেছো তুমি। এতদিন কিরণকে খুঁজে না পাওয়ায় আমি তো ভেঙেই পড়েছিলাম। আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কবিতা, আমাদের কিরণ অশোকের সঙ্গে দেখা করলো কেন? যখন প্রথমবার কিরণ অশোকের ব্যাপারে জানতে পেরেছিল, ওর তখনই ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল। ও নিজে হয়তো কোনোদিনও ভাবতেই পারেনি যে ওর ক্রিমিনাল স্বামী ওকে খুন করার অপরাধে পুলিশের হাতে ধরা পড়বে। ডিএনএ রিপোর্ট আসে আর সেই রিপোর্ট বলে যে এই কঙ্কালটি কিরণের ছিল। আর্মস অ্যাক্টের সাজা খেটে যখন অশোক ফিরে এসেছিল তখন সে অপরাধ ছাড়ার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু তেমনটা হয়নি। সে তার বন্ধু মুকেশের সঙ্গে মিলে কিরণের থেকে লুকিয়ে এসে আরো কিছু চুরি করেছিল, আর তারপর তার সবচেয়ে বড় অপরাধ ছিল নিজের স্ত্রী কিরণকে মার্ডার করা। অশোক গোয়েল আর মুকেশ আঠাবলেকে আইপিসির ধারা 302 অনুযায়ী হত্যার জন্য আর ধারা 201 অনুযায়ী প্রমাণ লোপাট করার জন্য গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ধারা 3400 লাগু করা হয়। কিরণের মা বাবা কিরণের ছেলে রাজকে বড় তো করছে, কিন্তু তাদের সবসময় এই চিন্তাই হতে থাকে যে এই বুড়ো বয়সে তারা রাজের জন্য কতটা করতে পারবে। রাজ তার মা বাবা দুঃখজনক কাহিনী জানার জন্য এখনো অনেক ছোট। এটা তো সময় বলবে যে রাজ কিভাবে রিয়্যাক্ট করবে যখন সে এটা জানবে যে তার বাবা একজন ক্রিমিনাল আর সেই তার মাকে খুন করেছিল। ভালোবাসা এমনই এক মোহময় মেঘ যা প্রেমিক প্রেমিকাকে এমন এক কুয়াশায় মুড়ে ফেলে যে সত্যটা দূর দূর পর্যন্ত দেখা যায় না। কিন্তু যখন এই ভালোবাসা একটা সম্পর্কে রূপ নেয়, একটা বিয়েতে বদলে যায়, তখন সত্যের সাথে চোখ মিলিয়ে কঠিন প্রশ্ন করা উচিত প্রেমিক প্রেমিকার একে অপরকে, আর তার থেকেও বেশি নিজেকে, যে এই সম্পর্ক কি আমাদের জন্য উপযুক্ত, এই সম্পর্ক কি আমাদের আরো ভালো করে তুলবে। বেশিরভাগ সময় অতীতের লুকোনো মিথ্যে বর্তমানের উপর খুব খারাপ প্রভাব ফেলে, আর মিথ্যের ভিতের উপর বানানো তাজমহল কখনো ভালোবাসার ইমারত হতে পারে না। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় কেসের দিকে, যেখানে ভালোবাসার অন্ধ প্রতিজ্ঞা আরো একটি মেয়ের জীবনকে কুয়াশায় মুড়ে ফেলে। মৃণাল গাওড়ে জীবনে কিছু করে দেখানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ এক বুদ্ধিমতী মেয়ে। তার জীবনে এমন এক ব্যক্তি এলো যে তার নাটাকে, তার অস্বীকার করাকে স্বীকার করতে পারল না। যদি তুমি জানতে পারতে আমি তোমাকে কতটা ভালোবাসি, যদি তুমি এটা জানতে,
তাহলে বুঝতে পারতে তোমাকে আমার থেকে বেশি ভালো আর কেউ বাসতে পারবে না। মৃণাল, মৃণাল, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। প্লিজ একবার শুধু হ্যাঁ বলে দাও। আবে সর না, তোদের বৌদির আসার সময় হয়ে এসছে। ওই দেখ চলে এসছে আমার জানেমান। ঝাকাস মাল ভাই। আরে সোনামণি, আজ তো একদম 1 নম্বর, মানে XVXY। ভাই বলতে চাইছে তোমাকে একদম সেক্সি এই লাগছে। তুই চুপ কর রে। কি সোনামণি, একবার তো আমার দিকে তাকিয়ে দেখো। সারা মহল্লাতে আমার মতন তুমি ভালো ছেলে পাবে না, গ্যারেন্টি দিচ্ছি আমি। সোনামণি শুনছো সোনা? এবার দেখবি কিরকম তাকাবে। ঘোর ঘোর। কি করব? কি করে বলবো দাদাকে? দাদাকে যদি বলি তাহলে ও রেগে যাবে, ঝগড়া করবে ওদের সাথে। মৃণাল, কি হয়েছে রে? টেনশনে আছিস মনে হচ্ছে। সেরকম কিছু না দাদা। কিছু হলে আমাদের নিশ্চয়ই বলবি, হ্যাঁ? আমরা আছি তোর সঙ্গে। বললাম তো রাজ, সেরকম কিছু হয়নি। বেশ কিছুদিন ধরে দেখছি তুই একটু টেনশনে আছিস। শোন, তুই ভয় পাস না, বল কি হয়েছে, বল। দাদা ওই রোহন, প্লিজ তুমি ওদের সাথে ঝগড়া করবে না। মৃণাল, ওরা তোকে এতদিন ধরে বিরক্ত করছে, তোর তো আমাকে আগেই বলা উচিত ছিল। আমি আজ ওদের দেখে নেব। মনে হচ্ছে বডিগার্ড নিয়ে আসছে। আমরা কি মরে গেছিলাম? আমাদেরই রাখতে পারতো। এত সুন্দর বডি কেন একটু গাড়ি করতাম। বিরক্ত করবি? কি বলেছিলি? তুই আমাদের মাঝখানে কেন এসেছিস রোহন? ও তোর বোন হয় নাকি? আমি শালা, তুই কে জিজ্ঞেস করার? আরে শালা নয়, জামাই বাবু বল। শালা তো তুই আমার হবি। মনে রাখবি, এরপরে যদি কোনোদিন মৃণালকে বিরক্ত করিস না, তোকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো, বুঝেছিস? আর ধমকাস না, ভয় পেয়ে গেছি। আবে যা না। তুই কি ভাবলি তোর ধমকানো শুনে আমি বনবাসে চলে যাবো? হ্যাঁ, পারলে তাই যা, সেটাই তোর জন্য ভালো হবে কিন্তু, বুঝেছিস? আরে ছাড় আমাকে, না হলে আমার কাছে মার তো খাবি, পুলিশ তোকে ছাড়বে না। আর তোর ওই বনবাস না পুলিশ স্টেশনে শুরু হবে, বুঝেছিস? আর এইটা নিয়ে তোরাও শুনে রাখ, নিজেদের যদি পাল্টাতে না পারিস তাহলে তোদেরকেও বিনা টিকিটে জেলে ঢুকিয়ে দেবো। চল 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 সালা, চল যা সালা। রোহন, তোমার কি মনে হয় এইভাবে যদি ঝগড়া ঝামেলা করো তাহলেই ওরা বুঝবে? যদি না শুধরোয় না তাহলে আবার মারবো। ওরা না কোনোদিন শুধরোবে আর না কোনোদিন বুঝবে। দাদা তো ওদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ওরা দাদাকেই যা তা বলেছে। আর আজ তুমি ওদের সাথে ঝামেলা তাহলে করলে কি করব? এরা যদি তোর সঙ্গে অসভ্যতা করে না, এদেরকে জানে মেরে দেবো, তারপর যা হবে দেখা যাবে। এটারই তো ভয় আমার। এই জন্যই আমি তোমাদেরকে কিছুই বলতে চাইনি। আমি আর দাদা এখানে কাজের জন্য এসেছি, আমাদের কেরিয়ার গড়তে এসেছি। এইসব ফালতু ঝগড়ার মধ্যে আমরা জড়াতে চাই না, বুঝতে পারছো তুমি? রোহন, আমার বাস এক্ষুনি চলে আসবে, তুমি চলে যেতে ঠিক পারো। আছে, কিন্তু আমি এসেইছি যখন, বাস আসা পর্যন্ত থাকি। আর তাছাড়াও তোর বডিগার্ড বলে কথা।
3 বছর আগে মৃণালের দাদা ঋষভ কোলাপুর থেকে মুম্বাই এসেছিল কাজের খোঁজে, যাতে সে তার পরিবারকে একটা ভালো জীবন দিতে পারে। ঠিক তার 6 মাস পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মৃণালও তার দাদা ঋষভের কাছে মুম্বাইতে আসতে চেয়েছিল, যাতে সেও তার পরিবারের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য তার দাদাকে সাহায্য করতে পারে আর তার মা বাবাকে ভালো করে দেখাশোনা করতে পারে। কিন্তু মৃণালের এই ইচ্ছা পূরণে একটা বাধা ছিল। দেখ মৃণাল, তর্ক করে কোনো লাভ হবে না। তোর দাদার ছেলে হলেও আমি ওকে মুম্বাই পাঠানোর জন্য কখনোই রাজি ছিলাম না। সবিতা, আমিও রাজি নই মৃণালকে একা পাঠাতে, কিন্তু ভাবছি ওর দাদা তো আছে ওখানে, ওর খেয়াল রাখবার জন্য। কি বলিস মা? হ্যাঁ মা, আর তোমারও তো এটাই টেনশন থাকে, দাদা ঠিক করে খাওয়া দাওয়া করছে কিনা, নিজের জামা কাপড়টা ধুচ্ছে কিনা। আমি গেলে সেই টেনশনটা দূর হয়ে যাবে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, দেখো ঋষভ মৃণালের খেয়াল রাখবে, মৃণাল ঋষভের খেয়াল রাখবে, কি তাই তো? তোমরা দুজন বাবা মেয়ে তোমাদের এই নাটক এবার বন্ধ করো। মা রাজি হয়ে যাও না বাবা। সবিতা, যেতে দাও না ওকে। আরে আমাদের দুটো সন্তানই বেশ চালাক আর বুদ্ধিমান, আমাদের এত চিন্তা করবার কোনো দরকার নেই। মা যেতে দাও না, না হলে বাড়ি ছেড়ে পালিয়ে যাবো। আরে যেতে দাও না। ঠিক আছে। থ্যাংক ইউ মা। হ্যালো, ডিএন মেমোরিয়াল হসপিটাল। হ্যাঁ, ডক্টর মিশ্রকে 3টা থেকে 7টার মধ্যে পাওয়া যাবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তার ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার, আপনি লাস্ট ভিজিটের রিপোর্টটা নিয়ে আসুন। হ্যাঁ। ওই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড ছিল? তুমি এখানে কি করছো? বাস স্টপে তোমার সাথে যে দাঁড়িয়ে ছিল সেই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? দেখো মিস্টার ধ্রুব সিং, তুমি কে হও আমাকে এই প্রশ্নটা করার? দেখো প্লিজ, আমার পিছনে ঘোরাটা বন্ধ করো। মৃণাল, আমি কোনো লোফার ছেলে নই যে তোমাকে ফলো করে। আই এম সিরিয়াস অ্যাবাউট ইউ। ভালোবাসি তোমাকে, আর আমি বিয়ে করতে চাই তোমাকে। তুমি এটা বুঝতে পারছো না কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই না, আর আমি বিয়ের কথা ভাবছিও না এখন। কিন্তু কেন? এই যে মিস্টার, যাই নাম হোক তোমার, প্রবলেমটা কি তোমার? ও না করে দিল তো, বুঝতে পারছো না সোজা কথা? ওই আমার কথা বুঝতে পারছে না। মৃণাল, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি কোনো বাজে ছেলে নই, আমি একজন ইঞ্জিনিয়ার। আমার বাবা জুয়েলারি ব্যবসা আছে, আর আমি খুব ভালো পরিবারের ছেলে। দেখো মিস্টার ইঞ্জিনিয়ার, তুমি যদি এতটাই বুদ্ধিমান হও তাহলে এই পরিষ্কার কথাটা কেন বুঝতে পারছো না? তুমি নিজের ফিলিংসটা বলেছো, আর আমি আমার। যখন একটা মেয়ে না করে দেয় তখন তোমরা কেন এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারো না? দেখো মিস্টার, যদি তুমি এক্ষুনি এখান থেকে না যাও তাহলে আমায় সিকিউরিটি ডাকতে হবে। এরম রোড সাইড রোমিওদের থেকে একটু সাবধানে থাকিস। কার কার থেকে বেঁচে থাকবো রে? এই একজন যে রোজ আমাকে বাস স্টপে প্রপোজ করতে আসে, আর ওই পাড়ার ছেলেগুলো রোজ আমাকে বিরক্ত করে। আমি মুম্বাইতে কাজ করতে এসেছি রে, আমি কিছু হতে চাই, কিন্তু এরা এই সোজা কথাটাই বুঝতে পারে না। কোনো জোর জুলুম নাকি?
আমার ফিলিংসের কি কোনো দাম নেই? সবাই শুধু নিজের কথাই ভাবে। তুই তোর দাদাকে কিছু বলছিস না কেন? ও আর ওর বন্ধুরা কিছু করবে? বলেও দেখেছি, ওরা খালি ঝগড়া করার জন্য এগিয়ে আসে। তুই বল, কোনো লাভ আছে এদের সঙ্গে ঝামেলা করে? তাও আমি বলছি তুই তোর দাদাকে এসব বল। আজকে এই ছেলেটা হাসপাতালে এসছে, কালকে যদি আর কিছু করে। এই ধ্রুবটা কে? বেশি কিছু জানি না, হবে কোনো বড় লোকের ছেলে। ওর বাবার জুয়েলারির বিজনেস আছে। তুই একদম চিন্তা করিস না, তোর সঙ্গে আমি কালকে যাব। আরে থাক না দাদা, বাদ দে। তাছাড়াও রোহন আমার জন্য অলরেডি একবার ঝগড়া করে ফেলেছে। এই ঝগড়াঝাটিতে আমারই টেনশনটা বাড়ে। আরে কিন্তু মৃণাল। দাদা ছেড়ে দে না, আমি আর সোনালি মিলে ওকে অনেক কিছু বলেছি, মনে হয় না ও আর আসবে। আর দাদা, খাওয়া দাওয়ার সময় এসব কথা আর তুলিস না, না হলে রোহন আবার তৈরি হবে ঝগড়া করার জন্য। একদিকে মৃণালের চিন্তা শেষ হওয়ার কোনো নামই নিচ্ছিল না, আর সেখানেই তার সাথে আরো একটা ঘটনা ঘটে। কিছু একটা হয়েছিল যার ব্যাপারে মৃণাল ছাড়া আর কেউ কিচ্ছু জানতো না। মৃণাল সেই সন্ধ্যায় বেশ চুপচাপ ছিল। তার এই চুপচাপ থাকা, তার এই আচরণে হতাশা স্পষ্ট ঝরে পড়ছিল। ইয়েস ডক্টর, যেমন আপনি বলেছিলেন, আমি আপনার সব অ্যাপয়েন্টমেন্টসগুলো থার্সডেতে শিফট করে দিয়েছি। হ্যাঁ রে, তোর কি হয়েছে বলতো? কিছু না। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। হ্যাঁ, কাজটাও ভালো হচ্ছে। তাহলে মা তোর গলা এত শুকনো লাগছে কেন? কোনো টেনশন আছে নাকি? শরীর ভালো আছে তো তোর? হ্যাঁ বাবা, ঠিকই আছে, আসলে ঘুম আসছে তো। মার সঙ্গে একটু কথা বল। শোন মা, তুই আর তোর দাদা কয়েকদিনের জন্য এখানে চলে আয় না। না মা, এখানে অনেক কাজ আছে। আমি বললাম তো, টেনশনের কোনো ব্যাপার নেই। যখনই তুই আমাদের বলিস টেনশনের কোনো ব্যাপার নেই, তার মানে তুই আমাদের বলতে চাস না যে টেনশনটা কি নিয়ে। তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘুমোতে যাচ্ছি, আমার ঘুম পেয়েছে। তুমিও ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? কাল ফোন করব। বাই। আমার কেমন লাগছে, আমার কোনো কিছু ঠিক লাগছে না। মৃণাল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা, ঘুমাবো এবার। পরের দিন রোজগারের মতো আমার টিফিনও করেছিল। শোন, তাহলে আমি বেরোচ্ছি। হ্যাঁ দাদা, টিফিন? ও সব সময় আমি বেরোনোর কিছুক্ষণ পরে বাড়ি থেকে বেরোতো, আর ঘরের চাবি পাশের বাড়িতে রেখে যেত। কিরে, কেমন আছিস? ভালো আছে কাকিমা। কাকা আসলে বাড়িতে নেই, তো চাবিটা একটু তুমি রাখবে, দাদা এসে নিয়ে যাবে। আচ্ছা, আসি। হ্যাঁ
হ্যাঁ বল। কাকা বাড়ি ছিল না, তাই ওই পাশের বাড়ি কাকিমার কাছে চাবিটা দিয়েছি। চল ঠিক আছে, আমি নিয়ে নেব। ওকে, বাই। আর তারপর থেকে মৃণালের ফোন সুইচ অফ বলছে। মৃণাল আমাকে না বলে কোথাও যায় না স্যার। তোমার বোনের বয়স 23 বছর। হ্যাঁ স্যার। ডিউটি কখন শেষ হয় ওর? 7টার সময় স্যার। আর যতই লেট হোক না কেন 8:30টার মধ্যেও বাড়ি ফিরে আসে স্যার। কিন্তু আজকে The number you have called is currently switched off. The number you have called is currently switched off. Please try again later. Thank you. 9:30 বেজে গেলেও ও বাড়ি ফেরেনি, আর ওর ফোনও সুইচ অফ বলছিল। কোন হসপিটালে কাজ করে তোমার বোন? ডিএন মেমোরিয়াল হসপিটালে রিসেপশনিস্ট। ওখানে স্টাফদের সঙ্গে কোনো কথা বলেছো? হ্যাঁ স্যার, আমি যখন ওকে অনেকক্ষণ ফোনে পেলাম না, তখন আমি ওর কলিগ সোনালীকে ফোন করি স্যার। সোনালী অনেকক্ষণ থেকে ওর ফোনে ট্রাই করছি, সুইচ অফ বলছে। কোথায় ও? ঋষভ, আজ তো আমার ওর সঙ্গে দেখাই হয়নি। আসলে আমার শরীরটা আজ ভালো ছিল না, তাই আমি ছুটি নিয়েছিলাম। হসপিটালে কথা বলেছি? না ভাই, অনেকক্ষণ ধরে ফোন করছি, ফোন বিজি বলছে। হসপিটালে গিয়ে একবার দেখবো? হ্যাঁ চল। চল। মৃণাল তো আজকে কাজেই আসেনি। কি? হ্যাঁ, খুব ঝামেলা হয়েছে আজ। সুপারভাইজারও রেগেছিল। এক তো সোনালিও ছুটিতে ছিল, আর মৃণালও আসেনি, আর ওর ফোনটাও বন্ধ ছিল। কিন্তু ও হসপিটাল আসার জন্য সময় মতো বাড়ি থেকে বেরিয়েছিল। ও নিজে আমাকে ফোন করে বলেছিল। আচ্ছা, কিন্তু ও তো এখানে আসেনি। আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? ঋষভ, সকালবেলা তোর ওর সঙ্গে কথা হয়েছিল, ঠিক ছিল তো? আমার টিফিন করে দিল, আর ফোন করে বলেছিল চাবিটা আশা কাকিমার বাড়িতেই রেখে যাচ্ছে। আর সকাল থেকে ওর ফোনও বন্ধ। আমার মনে হয় আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। তো তোমার বোন কাল রাতে কোনো ব্যাপারে দুশ্চিন্তা করছিল? হ্যাঁ স্যার, কিন্তু আজ সকালেও একদম ঠিক ছিল। কোনো বয়ফ্রেন্ড আছে ওর? হতে পারে কারোর সঙ্গে চলে গেছে। এটা তো হতেই পারে না, ও খুব সাদাসিধে মেয়ে ছিল স্যার। দেখো, এই বয়সে এরকম প্রায়ই ঘটে থাকে। হয়তো এমন কোনো ছেলে আছে যে অন্য কাস্টের, আর ওর হয়তো মনে হচ্ছে ফ্যামিলি এই ছেলেকে অ্যাকসেপ্ট করবে না, আর তাই ও এমন সিদ্ধান্ত নেয়। এসব আপনি কি বলছেন স্যার? আমাদের ভাই বোনের সম্পর্ক একদম বন্ধুর মতো স্যার। আর স্যার, তেমন কিছু হলে ও আমাকে নিশ্চয়ই বলতো। আমাদের ওর একটা ছবি দরকার, ওকে খোঁজার আমরা খুব চেষ্টা করব। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, তোমার বোনের বয়স 23 বছর, আর কাল রাতেও চুপচাপ ছিল, মানে ও কোনো টেনশনে ছিল। আর সকাল হতে ও সিদ্ধান্ত নিয়ে নেয়, আর কারোর সাথে হয়তো নিজেই চলে গেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভাই ঋষভ, এবার আমাদের যাওয়া উচিত। কাল সকালে আবার খোঁজাখুঁজি শুরু করব। ভাই, সকালে হয়তো ওর ফোনটাও অন হয়ে যাবে। ঋষভ, তুই অত চিন্তা করিস না, আমরা আছি তোর সঙ্গে, আর ওকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। তুই রেস্ট নে কিছুক্ষণ।
কি হয়েছে মা? ঋষভ, মৃণাল কোথায়? মা কি হয়েছে? কাল সন্ধে থেকে ওকে ফোন করছি, কিন্তু বন্ধ বলছে। কাল রাত্রে ফোন করবে বলেছিল, কিন্তু করেনি। মা আসলে এই বোনের ফোনটা রাস্তায় পড়ে গিয়েছিল, তাই বন্ধ বলছে। মৃণাল ঠিক আছে মা। আমাকে ওর সঙ্গে কথা বলিয়ে দে তো। মা এখনো ঘুমিয়ে পড়েছে, ও খুব ক্লান্ত তো। বাবা, কালকে ওকে খুব চিন্তিত মনে হচ্ছিল। ওকে আগে কখনো এইভাবে কথা বলতে শুনিনি। ওর ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা, ও একদম ঠিক আছে। আমি তো আছি ওর খেয়াল রাখার জন্য। আচ্ছা মা শোনো, এখনো ঘুমাচ্ছে, পরে আমি ওর সঙ্গে কথা বলাচ্ছি। ঠিক আছে। কি এবার শান্তি হলো তো? আমার একদম ভালো লাগছে না। ওকে আমার কাছেই রাখা উচিত ছিল। শোনো, ওকে এখানে ডেকে নিতে পারি না? সবিতা, ও যখন ছুটিতে এখানে আসবে তখন আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। কি ঠিক আছে তো? হ্যাঁ, এবার শান্তি হলো তো? নাও এবার শুয়ে পড়ো, নাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এসো। আমি মাকে মিথ্যে কথা বললাম। আমি চাই না বাবা মা এইসব নিয়ে চিন্তা করুক, কিন্তু মৃণাল গেল কোথায়? মৃণাল আগের রাতে উদাস কেন ছিল? তার কি কোনো সন্দেহ হয়েছিল যে কোনো কিছু খারাপ হতে চলেছে? মৃণাল যে ছেলেগুলোর আচরণের কারণে চিন্তিত ছিল, তাদের কি মৃণালের এই মিসিং হওয়ার পিছনে কোনো হাত ছিল, নাকি অন্য কোনো কারণ ছিল যা হঠাৎই মৃণালের ঘাড়ে চেপে বসেছিল? সেই রাতে মৃণালের মনে অনেকগুলি কথা ঘুরছিল, যা সে কারোর সাথে শেয়ার করেনি। মৃণালের এই নিখোঁজ হওয়ার পিছনে কি কারো আঘাতপ্রাপ্ত হৃদয়ের বেদনা ছিল, যে ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না? ভালোবাসায় ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া এই কেস খুবই জটিল ছিল। মৃণাল অনেকদিন পর্যন্ত নিখোঁজ থাকে, আর অনেকগুলি অকল্পনীয় ঘটনা পার করার পর এই কেসের সত্যটা সামনে আসে, যা আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, যদি জীবনে কিছু পেতে হয় তাহলে কায়দা পাল্টাও, ইচ্ছে নয়। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।